আমরা শুরু করছি তাপ গতিবিদ্যা। এর প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে। তাহলে তাপ এবং গতি, আমরা দেখেছি ছেলেবেলা থেকে যে একটা কেটলিতে যদি জল ফোটানো হয়, কেটলির ঢাকনাটা ওঠা নামা করতে থাকে কিছুক্ষণ পর থেকে। তাহলে আমি দিচ্ছি তাপ আর ঢাকনাটা ওঠা নামা করছে। তাহলে তাপের সাথে ওঠা নামা গতির একটা সম্পর্ক আছে, তোমরা সবাই জানো। তারপরে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন বার করলেন। স্টিম ইঞ্জিন তাপটাকে কাজে লাগিয়ে রেলগাড়ি চলে। এটা প্রথম জুল সাহেব বলেছিলেন যে তাপ এবং গতি দুটোই শক্তি, এবং আমরা এর আগেও পড়েছি যে শক্তি এক রূপ থেকে আরেক রূপে যেতে পারে। এবার যদি সত্যি সত্যি আমরা ভাবি আমার 10 ইউনিট তাপ আছে, 10 ইউনিট গতি করতে পারবো? তাহলে আমাদের জানতে হবে যে তাপের সাথে গতির সম্পর্কটা কি করে পরিমাণগত করে বার করব। এটাই জুল সাহেব প্রথমে বললেন, এবং সেটাকে লোকে বলে জুলের সূত্র। যে কার্যকে পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পারস্পরিক সমানুপাতিক হয়। তোমরা বলতে পারো এখানে কার্যকে তাপে বলা হচ্ছে, তা সমানুপাতিক মানে দুটোই হয়। কার্যকে তাপ, তুমি যদি হাত ঘষো, কাজ করছো, তার থেকে হাতে তাপ হচ্ছে। সূত্রটা হলো W is proportional to H, অথবা W equal to J into H। এখানে যে একটা ধ্রুবক, এই ধ্রুবককে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, বা অনেক সময় বলে জুল ইকুইভ্যালেন্ট অফ হিট। এবার আমরা আগে তাপের ক্যালোরি দিয়ে সংজ্ঞা পড়েছি। এবার ক্যালোরির সাথে জুলের সম্পর্ক হলো 1 ক্যালোরি ইজ 4.2 জুল। 1 ক্যালোরি ইজ 4.2 জুল। এবার আমরা আসি তাপ গতিবিদ্যা। তাপ গতিবিদ্যা মানে হলো তাপের সাথে গতি কিভাবে সম্পর্ক তার একটু গভীরে যাওয়া। কোনো সিস্টেমকে, বাংলায় বলে সংস্থা, তাকে যদি আমি তাপ দিই, তাহলে এই তাপ দুভাবে কাজ করবে। তাপের কিছুটা অংশ যাবে আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি, বস্তুর ভেতরে মলিকুলগুলো যে চলাফেরা করে তাদের শক্তিটা বাড়াবে, তাকে বলে আভ্যন্তরীণ শক্তি। এবং বাকি অংশটা বাইরের কাজ করতে সাহায্য করবে। তাহলে আবার বলি, আমি তাপ যেটা দেব সেই তাপটা দুভাগে ভাগ হবে। প্রথম ভাগটা বস্তুটার ভেতরের শক্তি বাড়াবে, মলিকুলগুলোর নড়াচড়া বাড়াবে। আর দ্বিতীয় অংশটা বাইরে থেকে আমরা যেটা দেখতে পাই সেই কাজ করাটা বাড়াবে। তাহলে প্রদত্ত তাপ ইকুয়াল টু লিখতে পারি আমরা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য। এইটে অঙ্কে দিয়ে এইভাবে লেখে ডি কিউ, যদি কিউ তাপ হয়, ইকুয়াল টু ডি ইউ, ইউ যদি আভ্যন্তরীণ শক্তি হয়, প্লাস ডি ডব্লিউ, ডব্লিউ যদি আমার বাইরের কাজ হয়। এইটা একদম সারা জীবন মুখস্থ রাখতে হবে। ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এটাকেই বলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র তাপ এবং গতির সম্পর্কের ভেতরে আরও ঢুকছে। খুব সহজভাবে যদি এরকম ভাবো যে একটা বরফের টুকরো আছে, আর একটা গ্লাসে, স্টিলের গ্লাসে ধরো গরম জল আছে। বরফের টুকরোটা যদি স্টিলের গ্লাসের সংস্পর্শে রাখো, কি হবে? বরফটা আস্তে আস্তে গলবে, আর স্টিলের গ্লাসটা মনে হবে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তার মানে তাপ স্টিলের গ্লাস থেকে বরফে যাচ্ছে। উল্টোটা কি হবে? যে বরফ গলবে আর গরম থেকে তাপ গিয়ে স্টিলের গ্লাসটা আরো গরম করে ফেলবে। এরকম কি হবে? হবে না। সেইটাই তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র
তে বলা আছে দুজন বিজ্ঞানীর বরঞ্চ দুরকম বিবৃতি দিয়েছেন, দুটোই ঠিক। প্রথমটাকে বলে ক্লসিয়াসের বিবৃতি বা ক্লসিয়াসের স্টেটমেন্ট, যেটা বলছে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় স্থানান্তরিত করতে পারে না। ঠান্ডা থেকে যে বস্তু ঠান্ডা, সেটার থেকে তাপ যে বস্তু গরম তার কাছে পৌঁছবে না। দ্বিতীয়টা হলো কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি, ইংলিশে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। আবার কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে না। এমন কোনো যন্ত্র নেই স্বয়ংক্রিয় যে নিজের থেকে যে তাপটা আমি পাচ্ছি সেই তাপটাকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করব। এটাকেই বলে দ্বিতীয় সূত্র। এই তাপগতিবিদ্যায় একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, যেটা অনেক উচ্চতর পদার্থবিদ্যায় গবেষণায় কাজে লাগে এবং খুব ইম্পর্টেন্ট। সহজ করে কিছু বলার চেষ্টা করব। এটাকে বলে এনট্রপি। খুব সহজভাবে ধরো তুমি একটা চায়ের গ্লাস নিয়ে হাতে আছো। এবার তোমার হাতটা একটা আলাদা জিনিস, আইসোলেটেড, বিচ্ছিন্ন। চায়ের গ্লাসটাও আলাদা, আইসোলেটেড, বিচ্ছিন্ন। অথবা উল্টোটা ধরতে পারি, চায়ের গ্লাস এবং তোমার হাত মিলিয়ে একটা ক্লোজ সিস্টেম, বদ্ধ সিস্টেম। কারণ তোমার হাতে গরম আসবে চায়ের কাপ থেকে। এবার এই ক্লোজ সিস্টেমে এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ যেতে পারে। আর আগে দেখেছ যে তাপশক্তি এক রূপ থেকে অন্য রূপে তো পরিবর্তিত হতেই পারে। এই ধরনের যে পরিবর্তন হয় এটাকে বলে একমুখী। একটা বদ্ধ সিস্টেমে একমুখী প্রক্রিয়া যদি ঘটে, তাহলে প্রক্রিয়াটা কোন দিকে ঘটবে তার স্থির করে ওই সংস্থাটির একটা বিশেষ ধর্মের পরিবর্তন। আবার বলি যে এই একমুখী প্রক্রিয়া কোন দিকে ঘটবে তা স্থির করে সংস্থাটির একটি বিশেষ ধর্মের পরিবর্তন। এই ধর্মটার নাম হলো এনট্রপি। ওই সংস্থার এনট্রপি ভ্যালুটা হচ্ছে এই ধর্ম। আমি একটু সহজ করে বলি, মজা করে। ধরো আমি একটা ডিম থেকে অমলেট করব। প্রথমে ডিমটা নিলাম, ডিমটা ফাটালাম, ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ যেই প্লেট রাখা হয়েছে উনুনের ওপরে, তারপর ঢাললাম। প্রথমে সাদা অংশ হলুদ অংশ ছিল, আস্তে আস্তে মিলল বা তুমি মেলালে, মিলিয়ে অবশেষে একটা পোচ বা একটা ডিমের ফ্রাই বা ডিমের অমলেট হলো। এবার আমরা মনে মনে ভাবতে পারি উল্টোটা কি হবে? ডিমের ফ্রাই থেকে আস্তে আস্তে সাদাটা লাল অংশটা গোল গোল হতে থাকলো, ওই দুটো জুড়লো, ডিমের খোসা ভেতর ঢুকলো, ডিমের খোসা তোমার হাতে এসে গেল। এটা কখনো হয় না, এটা পাগলাম। সেই রকম কোন দিকে যাবে সেইটা কিন্তু নির্ভর করে ওই ধর্মটার ওপর, এনট্রপি ধর্মের ওপর। আমার যে সমস্ত ঘটনা এইরকম ঘটে আমরা কখনো তলিয়ে দেখিনি। তাহলে এনট্রপিটা আমরা অনেক সময় বলতে পারি, উঁচু ক্লাসে বলে যে এটা সময়ের একটা দিক। আমি সময়ের দিকটাকেই ইংলিশে বলে অ্যারো অফ টাইম, এটাকে এনট্রপি বলতে পারি। কারণ ওই জন্য অমলেট বানালাম, ডিম থেকে অমলেট হয়, অমলেট থেকে ডিম হয় না। কিন্তু এই এনট্রপির কতগুলো
কনসেপ্ট ছোট ছোট করে বলার চেষ্টা করি। প্রথম হলো, কোনো ক্লোজ সিস্টেমে, বাংলায় বদ্ধ সংস্থায়, একমুখী প্রক্রিয়া যেটা হয় তাকে বলি আমরা অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, ইংরেজিতে ইরিভার্সেবল প্রসেস। তাহলে কোনো ক্লোজ সিস্টেমে মানে বদ্ধ সংস্থায় ইরিভার্সেবল প্রসেসে মানে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া ঘটলে সংস্থাটির সিস্টেমটার এন্ট্রপি সবসময় বাড়বে, এন্ট্রপি কখনোই কমবে না। আবার বলি যে কোনো বদ্ধ সংস্থায় অপ্রত্যাবর্তক প্রক্রিয়া ঘটলে এন্ট্রপি সবসময় বাড়বে, এন্ট্রপি কখনোই কমবে না। এন্ট্রপির সঙ্গে শক্তির পার্থক্যটা এইখানেই যে এন্ট্রপির কোনো সংরক্ষণ সূত্র নেই। আমরা জানি যে কোনো বদ্ধ সংস্থার শক্তি সংরক্ষিত হয়, মানে শক্তির মান সবসময় অপরিবর্তিত থাকবে। কিন্তু কোনো বদ্ধ সংস্থার এন্ট্রপি হয় ধ্রুবক থাকে, যেটা প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে, না হয় বেড়ে যায় অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আবার বলি যে বদ্ধ সংস্থার এন্ট্রপি হয় ধ্রুবক থাকবে রিভার্সেবল প্রসেসে মানে প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে, আর বেড়ে যাবে অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে, এই রিভার্সেবল প্রসেসে। এই দুটো মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটি বাস্তব প্রক্রিয়ায় মহাবিশ্বের মোট এন্ট্রপি বৃদ্ধি পায়। মহাবিশ্বের মোট এন্ট্রপি বৃদ্ধি পাবে কোথায়? প্রত্যেকটা বাস্তব প্রক্রিয়াতে। তাপ গতিবিদ্যার সাধারণভাবে তিনটে সূত্রর কথা বলে। প্রথমটাকে বলে শূন্যতম সূত্র, দ্বিতীয়টাকে বলে প্রথম সূত্র, তৃতীয়টাকে বলে তৃতীয় সূত্র। এইভাবে বলা আছে বইয়ে। আমি একটা একটা করে আবার বলি। প্রথম সূত্রের আগে শূন্যতম সূত্র বলে একটি সূত্র আছে, যেখানে বলা আছে যে প্রকৃতিতে তাপমাত্রা নামে একটা প্রয়োজনীয় তাপগতীয় চলের অস্তিত্ব আছে। আবার বলি, প্রকৃতিতে তাপমাত্রা নামে একটা প্রয়োজনীয় তাপগতীয় চলের অস্তিত্ব আছে। তারপরেরটা বলবো, প্রকৃতিতে আভ্যন্তরীণ শক্তি নামে একটি প্রয়োজনীয় তাপগতীয় চলের অস্তিত্ব আছে। আগেরটা হলো তাপমাত্রা নামে, পরেরটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি নামে একটা প্রয়োজনীয় তাপগতীয় চলের অস্তিত্ব আছে। আর সবশেষে বলবো, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি হলো আরেকটা নতুন জিনিস, এন্ট্রপি। প্রকৃতিতে এন্ট্রপি নামে একটা প্রয়োজনীয় তাপগতীয় চলের অস্তিত্ব আছে। এইভাবে আমরা সরল করে বলতে পারি যে প্রকৃতিতে তাপমাত্রা, আভ্যন্তরীণ শক্তি এবং এন্ট্রপি, এই তিনটে প্রয়োজনীয় তাপগতীয় চলের অস্তিত্ব আছে। তাপ ইঞ্জিন, ইংরেজিতে বলে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের কাজ কি? যে তাপকে কাজে পরিণত করার জন্য একটা যান্ত্রিক ব্যবস্থা। একটা ইঞ্জিনের কাজ, তাপ ইঞ্জিনের কাজ, বেশি তাপমাত্রায় কোনো তাপ নিয়ে, সেই তাপটা কোথায় আছে? কোনো একটা উৎসে আছে, কোনো একটা জায়গায় আছে, সেখানে তাপমাত্রাটা অনেক বেশি। সেইখান থেকে তাপটা নিয়ে তাপের একটা অংশ কার্যে পরিণত করল, আর বাকি অংশটা নিচে আরেকটা জায়গায়, যার তাপমাত্রা কম, সেখানে বর্জন করল। আমি যদি ধরি যে ওপরের মানে যেটা
টেম্পারেচারে বেশি সেটা T1, যেটা টেম্পারেচারে বেশি সেটা T2। একটু পরে ছবিতে দেখাচ্ছি। তাহলে T1 ওপরে, T2 তলায়, ওপরে উৎস, তলায় হলো ধারক বা তাপ আধার। এবার T1 অবশ্যই T2 থেকে বড়। তাহলে একটা তাপ ইঞ্জিন সাধারণত কি করবে, ওপর থেকে তাপ নেবে, ছবিতে যেভাবে দেখানো আছে, নিচে তাপটাকে কার্যে পরিণত করবে, তারপরে তাপটাকে ওই তলায় যে গ্রাহক আছে তাকে ফেরত দেবে। ফেরত দিয়ে আবার ইঞ্জিন নিজের অবস্থায় ফিরে আসবে। ফিরে এসে আবার একই কাজ করবে, উপর থেকে তাপ নেবে, তাপকে কাজে পরিণত করবে, আবার বাকি তাপটা নিচে ছেড়ে দেবে। এইরকম চলতেই থাকবে। এগুলো এক একটা চক্র বলা হয়। আর প্রত্যেকটা চক্রেই একই পরিমাণ তাপ একই পরিমাণ কার্যে রূপান্তরিত হবে। এটাকেই বলে সহজ কথায় তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন ততই ভালো হবে যত তার তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি হবে। ইংরেজিতে বলে এফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন। আস্তে আস্তে মানুষ, বিজ্ঞানীরা চেষ্টা করেছে বেটার তাপ ইঞ্জিন তৈরি করা, তার মানে বেটার এফিসিয়েন্সি তৈরি করা। এবার এফিসিয়েন্সিটা হিসেব করব। এফিসিয়েন্সি হিসেব করা খুব সোজা, বোর্ডে লেখা আছে, একটু পরে দেখতে পাবে। যে যেখান থেকে তাপ নেওয়া হয় উৎস, তাকে বলে ইনপুট, আর এই যে রূপান্তরিত কার্য করলাম তাকে বলে আউটপুট। তা আমরা হিসেব করব যে ইনপুট আউটপুট রেশিওটা কীরকম হলো, আউটপুট কি ইনপুট থেকে বেশি হলো না কম হলো। T1 হলো উৎসের তাপমাত্রা, যেখান থেকে ইঞ্জিন তাপ নিল Q1, ইঞ্জিনটা কাজ করলো W, আর ইঞ্জিনটা তাপ ছাড়লো তাপ গ্রাহককে, যা তাপমাত্রা T2। এই তাপ ছাড়ার পরিমাণ Q2। এবার শক্তির নিত্যতা সূত্র থেকে আমি লিখতে পারি Q1 ইকুয়াল টু W প্লাস Q2, কারণ যে তাপটা নিয়েছিল তার একটা কাজ করলো, বাকিটা দিয়ে দিল। তাহলে W ইজ Q1 মাইটি Q2, W ইজ Q1 মাইনাস Q2। এবার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বলে আউটপুট বাই ইনপুট। আউটপুট হলো W, ইনপুট ছিল Q, সেটাকে গুছিয়ে লিখলে হয় Q1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1। Q2 কখনই Q এর সমান হতে পারে না, কাজেই ইটা বা এফিসিয়েন্সি যেটা লিখেছি সেটা সবসময় একের থেকে কম হতেই হবে। কোনো তাপ ইঞ্জিন, হিট ইঞ্জিন তৈরি করা যাবে না যার কর্মদক্ষতা 1 বা 100%। এটা একটা ধ্রুব সত্য। কোনো হিট ইঞ্জিন যবেই লোকে তৈরি করুক, তার এফিসিয়েন্সি একের থেকে কম হতেই হবে। আদর্শ তাপ ইঞ্জিন কাকে বলে? আমরা পড়েছিলাম আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলে? যারা বয়েলস ল, চার্লস ল মেনে চলে। কিন্তু বাস্তবে আদর্শ গ্যাসও কিছু নেই, বয়েলস ল এবং চার্লস ল মেনে চলে এরকম কোনো গ্যাসও নেই। ঠিক তেমনি আদর্শ তাপ ইঞ্জিন বাস্তবে হয় না। আদর্শ তাপ ইঞ্জিন হতে গেলে কি করতে হবে? যদি কোনো ইঞ্জিন উৎস থেকে নেওয়া তাপটাকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে, তবে তাকে আমরা বলবো আদর্শ তাপ ইঞ্জিন। সেই সময় কি হবে? বর্জিত তাপের পরিমাণ Q2 হবে 0, আর রূপান্তরিত কার্য W হবে উৎস থেকে গৃহীত তাপের সমান, অর্থাৎ Q এর সমান। কাজেই আদর্শ তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা হয়ে যাবে ইটা ইকুয়াল টু W বাই Q1। তার মানে Q1 বাই Q1, তার মানে 1।
মানে এফিসিয়েন্সি 1 বা 100%, এইটে বাস্তবে কখনো হয় না, কিন্তু আদর্শ তাপ ইঞ্জিন বলে এটাকে বোঝায়। এই আদর্শ তাপ ইঞ্জিনের টাকে কাজে লাগিয়েও তাপ গতিবিদ্যার একটা সূত্র কেলভিন প্ল্যাঙ্ক সাহেব মিলে দিয়েছিলেন। তাকে বলে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কেলভিন প্ল্যাঙ্ক বিবৃতি। সেখানে বলছে, এইমাত্র যেটা দেখলাম, যে প্রকৃতিতে আদর্শ তাপ ইঞ্জিনের কোনো অস্তিত্ব নেই। আবার বলি, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল, প্রকৃতিতে আদর্শ তাপ ইঞ্জিনের কোনো অস্তিত্ব নেই। একটা খুব সহজ কিন্তু মজার প্রশ্ন আলোচনা করি। তুমি যদি তোমার বাড়ির 4তলার ছাদ থেকে বা 6তলার ছাদ থেকে একটা লোহার বলকে নিচে ফেলো, বলটা কি গরম হবে? তোমরা সবাই জানো বলটা গরম হবে, কারণ ওই 6তলায় পোটেনশিয়াল এনার্জি ছিল mgh, মাটিতে পড়ল, তখন পোটেনশিয়াল এনার্জি শূন্য হলো, ওটা কাইনেটিক এনার্জি হলো ½ mv²। তো ওই শক্তিটা কিছুটা তাপে পরিণত হবে, এটা তোমাদের জানা আছে। এবার এটা ভাবো দেখি, আমি সমান ভরের একটা লোহার বল, একটা তামার বল ওই 6তলা থেকে মাটিতে ফেললাম, কোন বলটা গরম বেশি হবে? এখানে যে গরমটা হবে তার পরিমাণটা সমান, কারণ একই হাইট থেকে পড়ছে। কিন্তু আপেক্ষিক তাপ লোহার আর তামার সমান নয়, কাজেই উষ্ণতা বৃদ্ধি হবে তাপ ডিভাইডেড বাই ভর ইন্টু আপেক্ষিক তাপ। উষ্ণতা বৃদ্ধি হবে তাপ ডিভাইডেড বাই ভর ইন্টু আপেক্ষিক তাপ। লোহার তুলনায় তামার আপেক্ষিক তাপ কম, তামার আপেক্ষিক তাপ কম বলে তামার বলটির টেম্পারেচার বাড়বে। আরেকটা মজার প্রশ্ন, তুমি একটা লোহার বলকে হাতুড়ি দিয়ে মারলে, লোহার বল বা লোহার টুকরো হাতুড়ি দিয়ে মারতে থাকলে তুমি দেখবে আস্তে আস্তে উষ্ণতা বাড়বে, গরম হবে। কিন্তু উল্টোটা যদি করো, আমরা জানি গতিশক্তি বাড়লে উষ্ণতা বাড়ে, তাহলে ওই লোহার টুকরোটাকে যদি খুব জোরে ছুঁড়ি, তার গতিশক্তি বাড়ে, কিন্তু উষ্ণতা তো বাড়ে না। তাহলে হাতুড়ি দিয়ে মারলে উষ্ণতা বাড়ছে, কিন্তু গতিশক্তি বাড়ালে জানি আমরা উষ্ণতা বাড়ে, কিন্তু উষ্ণতা বাড়ছে না। এর উত্তরটা হবে, একটু গভীরে ভাবতে হবে, কঠিন পদার্থের আভ্যন্তরীণ যে শক্তি, সেগুলো নির্ভর করে পদার্থের অণুগুলির কম্পনজনিত গতিশক্তির উপর। আবার বলি, কঠিন পদার্থের আভ্যন্তরীণ শক্তি নির্ভর করবে পদার্থের ভেতরকার অণুগুলির কম্পনের জন্য যে গতিশক্তি হয় তার উপর। একটা লোহার টুকরোকে ছুঁড়ে দিলে লোহার টুকরোটা একবারে গতিশক্তি বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু তার আভ্যন্তরীণ অণুগুলির কম্পনজনিত গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। কাজেই লোহার খণ্ডটির আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। কোনো বস্তু কেবলমাত্র আভ্যন্তরীণ শক্তি বাড়লেই তার উষ্ণতা বাড়ে, সেই জন্য লোহার খণ্ডটির উষ্ণতা বাড়বে না। কিন্তু হাতুড়ি দিয়ে আঘাত করলে এই আঘাতের জন্য তার অণুগুলোর কম্পন বাড়বে, গতিশক্তি বাড়বে, সেই জন্য লোহার খণ্ডটির ভেতরে আভ্যন্তরীণ শক্তি বাড়বে এবং উষ্ণতা বাড়বে। রেফ্রিজারেটর আমরা ঘরে ঘরে ব্যবহার করি। একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে একটা রেফ্রিজারেটরে কতটা ওয়াটেজ লাগে সেটা কিসের ওপর নির্ভর করবে। ধরো রেফ্রিজারেটরের টেম্পারেচার আমি 4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে চাইছি,
তলায় 4 ডিগ্রি, উপরে 30 ডিগ্রি। এবার রেফ্রিজারেটরের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে আমাকে প্রত্যেক সেকেন্ডে 600 ক্যালোরি তাপ বের করে নিতে হবে। এর জন্যে রেফ্রিজারেটরকে কত ক্ষমতা ব্যয় করতে হবে, কত ওয়াট লাগবে রেফ্রিজারেটর। অঙ্কটা বোর্ডে কষে দেওয়া আছে, আমি বোঝাই যে রেফ্রিজারেটরের ক্রিয়া গুণাঙ্ক ই T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2 তুমি বসিয়ে দাও, তাহলে 277 ডিভাইডেড বাই 330 মাইনাস 277। কেন? 4 ডিগ্রি এবং 30 ডিগ্রিতে কেলভিন স্কেলে ট্রান্সফার করে নেওয়া হয়। এইবার আমরা এটাও জানি যে E ইকুয়াল টু Q2 বাই W। Q2 হচ্ছে নিষ্কাশিত তাপের পরিমাণ, আর W হচ্ছে রেফ্রিজারেটরের ক্ষমতা। তাহলে W ইজ Q2 বাই E, সেটাকে লিখতে পারি 600 ইন্টু 4.2 ইন্টু 26/277, কাজেই রাফলি 236.5 জুল পার সেকেন্ড। তাহলে 236.5 ওয়াট লাগবে, 236.5 ওয়াট। ইন্টারনাল এনার্জি অফ এ গ্যাস, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সময় এটা শুনলাম। এবার ইন্টারনাল এনার্জি আসলে মানেটা কি? আভ্যন্তরীণ শক্তি। একটা গ্যাসের ভেতরগুলো অণু দিয়ে তৈরি, তো অণুগুলো চলাফেরা করছে নানা দিকে, নানান ভেলোসিটিতে। এই চলাফেরাটা সরল রেখাও হতে পারে, বৃত্তাকার পথেও হতে পারে, নিজের অ্যাক্সিসের এগেনস্টেও ঘুরতে পারে। এই সমস্ত গতি মিলিয়ে এই একটা গতিশক্তি থাকবে। তাছাড়াও থাকবে স্থিতিশক্তি। কেন? দুটো মলিকুল যখন থাকবে তখন কত দূরে আছে, এই দুটোর মধ্যে কি কি বল বা আন্তঃক্রিয়া কাজ করছে, সেটার উপর নির্ভর করে স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। তাহলে আভ্যন্তরীণ শক্তি বলতে বুঝি আমার পটেনশিয়াল এনার্জি মলিকুলগুলোর বা অণুগুলোর, এবং সব ধরনের গতি মিলিয়ে, রৈখিক গতি, আবর্ত গতি, ঘূর্ণন গতি মিলিয়ে যে গতিশক্তি, এই দুটো মিলিয়ে আমি বলি গ্যাসের আভ্যন্তরীণ শক্তি। আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট আমরা পড়েছি আগে। সেটা কি? যদি সলিড ভাবি, তাহলে আমরা একক ভরের কোনো পদার্থে যদি H তাপ দেওয়া হয় এবং পদার্থের তার জন্য উষ্ণতা বৃদ্ধি যদি T হয়, তাহলে আমরা এইভাবে ভাবি আপেক্ষিক তাপ হলো S ইজ ইকুয়াল টু H/T। এটা সলিড লিকুইড সবার বেলা পড়েছি, এবং সবার আপেক্ষিক তাপ আলাদা, এইসব আমরা ডিটেলে পড়েছি। কিন্তু গ্যাসের বেলা একটু অসুবিধে আছে। গ্যাসের বেলা এইভাবে আমরা ডিফাইন করতে পারবো না। অসুবিধাটা কোথায়? কেন তাপ প্রয়োগ না করলেও, শুধুমাত্র চাপ পরিবর্তন করলেও গ্যাসের উষ্ণতার পরিবর্তন হয়। কাজে গ্যাস নির্ভর করে চাপ তাপ দুটোর উপরই উষ্ণতা। সলিডের বেলা নয় কেন? সলিডকে চাপ দিলে আয়তন আলাদা করা যায় না, লিকুইডকেও চাপ দিয়ে আয়তন আলাদা করা যায় না। কিন্তু সামান্য চাপ বেশি বা কম হলে গ্যাসের আয়তন বৃদ্ধি বা কম হয়। তা আমরা যদি এভাবে ভাবি যে কোনো গ্যাসকে হঠাৎ চাপ প্রয়োগ করে কম্প্রেসড করলাম, মানে সংনমিত করলাম, তাহলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে। কিন্তু ওই গ্যাসে কোনো তাপ দেওয়া হয়নি, তাহলে আপেক্ষিক তাপ হবে গৃহীত তাপ বাই উষ্ণতা বৃদ্ধি। তাহলে 0 বাই উষ্ণতা বৃদ্ধি, তার মানে কি? 0 হয়ে গেল, অ্যাবসার্ড।
অদ্ভুত। কাজেই অর্থপূর্ণ যদি একটা সংজ্ঞা দিতে হয় তাহলে এভাবে ভাবতে হবে যে আয়তন স্থির রেখে গ্যাসের চাপ বৃদ্ধি অথবা চাপ স্থির রেখে গ্যাসের আয়তন বৃদ্ধি। প্রথমটাকে আমরা বলি স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কিভাবে সংজ্ঞা দেব? আয়তন স্থির রেখে একক ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই আমরা বলবো ওই গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিক তাপ। কাজে এটা সলিডের মতোই হলো, শুধু আমরা বললাম যে আয়তন স্থির রেখে। এবার আমরা ভাবি আয়তন স্থির রেখে m গ্রাম গ্যাসের উষ্ণতা t ডিগ্রি বাড়ালাম, তাহলে কিউ হবে m CVT। এই সিটা হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, কাজে তলায় ভি সাফিক্স দিলাম। এবার তুমি m গ্রামের বদলে তুমি 1 মোল ভাবতে পারো। গ্যাসের আণবিক ভর যদি ক্যাপিটাল M হয় তাহলে m গ্রাম গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে CV ইকুয়াল টু, এই সিটা বড় সি, ক্যাপিটাল এম ছোট সিভি, এটাকে বলে মোলার স্পেসিফিক হিট বা মোলার আপেক্ষিক তাপ। মানে কি? আবার আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বার করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে স্থির আয়তন। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ঠিক তেমনি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, স্থির চাপে আপেক্ষিক তাপ। কি করে ডিফাইন করব? চাপ স্থির রেখে আবার একক ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ বলে। স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, ছোট সি তলায় সাবফিক্স পি। আগের মতো আমি যদি চাপ স্থির রেখে m গ্রাম গ্যাস নিই, t ডিগ্রি টেম্পারেচার বাড়াই, তাহলে তাপ হবে Q is m Cp ইন্টু টি। আবার যদি 1 মোল গ্যাস নিই তাহলে লিখব ক্যাপিটাল সিপি এম ছোট সিপি। তাহলে আমরা আবার সংজ্ঞা করি মোলার আপেক্ষিক তাপ গ্যাসের স্থির চাপে। চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে। এবার আমরা দেখব এই দুটোর মধ্যে তফাৎ আছে। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপের চেয়ে বড়। আবার বলি, স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপের চেয়ে বড়, মানে সিপি সিভির থেকে বড়। এবার সিপি সিভির থেকে কত বড় সেইটা আমরা পরে হিসেব করে বার করব। ডিফারেন্স বিটুইন 2 মোলার স্পেসিফিক হিট অফ এ গ্যাস। গ্যাসের 2 মোলার আপেক্ষিক তাপের অন্তর্ফল। এটা ছবিতে দেখানো হচ্ছে, একটা পিস্টনযুক্ত চোঙ নেওয়া হলো, মনে করা হলো এটা ঘর্ষণবিহীন। এবার আমি 1 গ্রাম অনুপরিমাণ গ্যাস নিলাম এর ভেতর। গ্যাসের আয়তন, চাপ, উষ্ণতা ভি, পি এবং টি
এবার আয়তন স্থির রেখে এই গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করলাম। তাতে কতটা তাপ সরবরাহ করতে হবে তার পরিমাণ সিভি ডিটি। সিভি আমরা জানি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এবার গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করব চাপ স্থির রেখে, তখন গ্যাসের আয়তন বাড়বে এবং এই আয়তন বৃদ্ধির জন্য গ্যাস যে বাহ্যিক কাজ করবে অতিরিক্ত তাপ শক্তি লাগবে। আয়তন পরিবর্তন ডিভি ধরলাম, তাহলে বাহ্যিক কাজ পি ইন্টু ডিভি, অতিরিক্ত তাপ শক্তি পি ইন্টু ডিভি। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আমরা বলি সিপি। তাহলে 1 মোল গ্যাসের স্থির চাপে ডিটি উষ্ণতা বৃদ্ধির জন্য যে তাপ শক্তির প্রয়োজন সেটাকে আমরা লিখি dQ ইকুয়াল টু ক্যাপিটাল সিপি ডিটি। এবার আমরা মনে আনি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে আমরা লিখতে পারি সিপি ডিটি ইকুয়াল টু সিভি ডিটি প্লাস পিডিভি। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে সিপি মাইনাস সিবি ইন্টু ডিটি ইকুয়াল টু পিডিভি। এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি গ্যাসের পরিমাণ 1 মোল হয় আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি। তাই এই দুটো মিলিয়ে আমরা পাবো তাহলে পিডিভি ইকুয়াল টু আরটি। এবং আলটিমেটলি ওপরেগুলো মিলিয়ে তুমি পাচ্ছ, বোর্ডে লেখা আছে সিপি মাইনাস সিভি ডিটি ইকুয়াল টু আর ডিটি। আলটিমেটলি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। সুতরাং স্থির চাপে এবং স্থির আয়তনে যে কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুটি অন্তর্ফল অদ্ভুত সার্বজনীন গ্যাস ধ্রুবকের সমান। সিপি মাইনাস সিবি তার অন্তর্ফল হচ্ছে একটা সার্বজনীন ধ্রুবক আর।